আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি এই মুহূর্তে যেখানে বসে থেকে ভিডিও শুট করতেছি সেটা হলো আমার বাড়ির গেট। এর আগের দিনে আমি ভিডিও শুট করেছিলাম আমার বাড়ির ভিতর থেকে মানে আমি যেখানে শুয়ে থাকি আমার লিভিং রুম থেকে এবং আজকে আমি ভিডিও শুট করতেছি আমার বাড়ির বাইরে থেকে মানে যে গেটটা দিয়ে আমার বাইরে বের হইতে হয়। ওকে। সো আমি এখন রাইট নাও আছি ইউএস এর ফ্লোরিডাতে। এইখানে আমি একটা ট্রেনিং পারপাসে আসছি। যে আসাটা আমার হয়তো অনেকদিন আগে আসা উচিত ছিল। বাট আমি দুবাইয়ে পড়াশোনা করতে যাওয়ার কারণে অনেকটা পিছিয়ে গেছি। সো দুবাইয়ের বিষয়টা নিয়ে খুব কম কথা বলবো। হয়তো আর ২ থেকে ৩ টা ভিডিও যাবে যেই বিষয়গুলাই বা যেই ভিডিওগুলাতে আমি দুবাই নিয়ে কথাবার্তা বলবো। কারণ দুবাই নিয়ে একটা জিনিস শুরু করেছিলাম। দুবাই নিয়ে সেই জিনিসটা যদি শেষ না করি তাহলে কেমন দেখায়, তাই না? এটা আসলে অনেক খারাপ দেখায়। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব যে দুবাইয়ের স্টুডেন্ট ভিসায় যারা অলরেডি ১ বছর হয়ে গেছে বা ১ বছর পার করে ফেলছে তারা আসলে এই মুহূর্তে দুবাইয়ে কি করবে? দেখেন, আমরা যখন দুবাই আসছিলাম তখন আমাদের স্টাডি অ্যাব্রড যে সকল এজেন্সি তথাকথিত বাংলাদেশি এজেন্সি আছে। যেই এজেন্সিগুলার প্রলোভনে আমরা আসলে দুবাই আসি এবং সেই প্রলোভনটা কি ছিল? প্রলোভনটা ছিল যে আপনি ১ বছরের মধ্যে দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করে আমেরিকাতে চলে যাবেন। আমি যতটুকু তথ্য এ পর্যন্ত রাখছি দুবাই থেকে এ পর্যন্ত আমেরিকাতে কেউ যায় নাই। হয়তো আমি হুমায়ুনই একমাত্র পারসন যে আসলে দুবাইতে পড়াশোনা করতে যায়া এইখানে বা ইউএসএ তে আমি আসছি। কিন্তু অবশ্যই ক্রেডিট ট্রান্সফার করে না। আমি ডিফারেন্ট ওয়ে বা অল্টারনেটিভ একটা রাস্তা বের করে সেই ওয়েতে আমি ইউএসএ তে আসছি। তারপরে আমার আসলে একটা দায়িত্বের মধ্যে পড়ে যে যারা দুবাইতে এই মুহূর্তে আছে বা দুবাই থেকে বিভিন্ন দেশে মুভ করতে চাইতেছে তাদের জন্য কিছু একটা বলা। কারণ আমি হিউজ পরিমাণে রিসার্চ করছি। রিসার্চ করে আমার মাথার মধ্যে যে কয়টা আসছে বা যে কয়টা তথ্য আমি পেয়েছি, ওই কয়টা তথ্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সো ১ম এ যে বিষয়টা আমি ১ম থেকে শুরু করি। ১ম থেকে মানে কিছুটা পিছনে আপনাদেরকে নিয়ে যাই। সেটা হলো দেখেন আমরা বাংলাদেশ থেকে যখন স্টুডেন্ট ভিসায় দুবাইতে আসি, তখন এজেন্সির সাথে আমাদের চিন্তাভাবনা কি ছিল বা কথা কি ছিল? যে আমরা দুবাইতে ১ বছর পড়াশোনা করব এবং পড়াশোনা করার পর এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আমরা ইউএসএ তে চলে আসবো। আমাদের কিন্তু টোটাল একটা প্ল্যানিং ছিল। তারপরে আমরা যখন দুবাইতে আসলাম, দুবাইতে আসার পর যখন এই জিনিসগুলা দেখলাম, দেখার পর এটা স্বাভাবিক যে আমি আসলে করব কি? আমার আসলে কি করাটা উচিত? এই জিনিসটা এজেন্সি কিন্তু আমাদেরকে বলে নাই যে এই জিনিসটা তুমি করবা বা এই জিনিসটা আপনারা করবেন। তো এই জিনিসটায় অনেকে দেখা যাইতেছে অনেকভাবে ব্যাকশট খেয়েছে বা ধরা খেয়েছে। ধরা খাওয়ার কারণে অনেকে বাংলাদেশে অলরেডি চলে গেছে। আমি যতটুকু জানি যে বাংলাদেশে থেকে যারা দুবাইতে পড়াশোনা করতে আসছিল ১০০ টা স্টুডেন্টের মধ্যে ৯০ টা স্টুডেন্টই বাংলাদেশে ফেরত গেছে। যতজনের সাথে আমার এ পর্যন্ত কথা হইছে। তার মধ্যে একজন আছে হলো অন্য একটা কান্ট্রিতে সেটা মানে এশিয়ান একটা কান্ট্রি যেখানে সে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছে। এছাড়াও অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে বাংলাদেশে চলে গেছে। এখনো যারা দুবাইতে আছে তারা আসলে কি করবে? বা দুবাই থেকে যারা বাংলাদেশে অলরেডি চলে গেছে তারা আসলে কি করবে? সো দুবাইতে যারা আছে তাদের বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। দেখেন, যারা দুবাইতে আছে ১ম এই যে কাজটা করা উচিত ভাই আপনার ক্রেডিট ট্রান্সফার হবে না। এটা আপনাকে মেনে নিতে হবে। ওকে? এইটা একটা সত্য কথা। সত্য কথা যত তাড়াতাড়ি আপনি মেনে নিবেন ততটাই আপনার জন্য ভালো। সো আপনি ক্রেডিট ট্রান্সফারের ধান্দা মাথা থেকে ঝেড়ে ফেলেন। ১ম যে রাস্তা আপনার খোলা আছে সেটা হলো আপনার ভিসাটা এক্সটেন্ড করার। আপনি যে ইউনিভার্সিটির থ্রুতে দুবাইতে গেছেন সেটা ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি বা অন্য যেকোনো ইউনিভার্সিটির আপনার ১ বছর চলে গেছে মানে আপনার ভিসাটা কিন্তু কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে। সো এক্সপায়ার হয়ে গেছে মানে দুবাইয়ে আপনি যদি লিগালি থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিসা কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। সো আপনার কাছে যদি ফাইন্যান্সিয়াল ওরকম ফ্রিডম থাকে বা আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণে টাকা থাকে, আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব বা আপনাদের হাইলি রেকমেন্ড করব যে আপনারা ভিসাটা এক্সটেন্ড করেন। হয়তো আপনাকে আবার ১ বছরের সেমিস্টার ফি দিতে হবে এবং আপনার ভিসা রিনিউ এর যে ফিটা এটা টোটাল গড় করলে $৫,৫০০ এর মতো বা ৫,০০০ $২০০-৩০০ মতো হইতে পারে। এইটা দিয়ে আপনি ভিসাটা এক্সটেন্ড করেন। ভিসাটা এক্সটেন্ড করে দুবাই থেকে যেহেতু এমবিএ কোর্সে গেছেন বা কোর্সে একটা গেছেন, কোর্সটা কমপ্লিট করে আসেন। কারণ আপনি যদি কোর্সটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার কি হবে না? সার্টিফিকেটটা আপনি পাবেন না। আর যদি আপনি সার্টিফিকেট না পান তাহলে আপনি এই যে দুবাইয়ে এত টাকা ইনভেস্ট করে গেছেন, এই ইনভেস্টটা কিন্তু টোটালি ওয়েস্ট। এইজন্য আমি ১ম যে বিষয়টা বলব সেটা হলো আপনার কাছে যদি টাকা থাকে আপনি ভিসাটা এক্সটেন্ড করেন। ভিসাটা এক্সটেন্ড করে দুবাই থেকে একটা সার্টিফিকেট নিয়ে তারপর অন্য কোনো কান্ট্রিতে মুভ করার চেষ্টা করেন বা বাংলাদেশে ব্যাক করেন। ওকে? এটা হলো ১ম বিষয়। 2nd যে বিষয়টা সেটা হলো আপনি যদি চান তাহলে আপনার যে দুবাইয়ের মানে স্টুডেন্ট ভিসাটা আছে, আপনি স্টুডেন্ট ভিসাটা কি করতে পারেন? এটা বিভিন্ন ভিসাতে কনভার্ট করতে পারেন। দেখা যাচ্ছে হাই প্রফেশন ভিসা, তারপর ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা। সো এই ধরনের যদি আপনার কাছে টাকা না থাকে বাট আপনি চাইতেছেন যে আপনি দুবাইয়ে স্টে করবেন, দুবাইয়ে থাকবেন, দুবাইয়ে জব করবেন।
তাহলে ভালো কোনো কোম্পানি থেকে একটা ভিসা নেওয়ার চেষ্টা করেন। কারণ আপনি যদি ভিসা না নেন তাহলে কিন্তু আপনি দুবাইয়ে আপনি হলো ইল্লিগাল। সো ইল্লিগাল থেকে আসলে কয়দিন একটা কান্ট্রিতে আপনি সাস্টেইন করবেন, তাই না? এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম আপনার হইলেও হইতে পারে। এজন্য আমার সেকেন্ড যে অপশনটা বা সেকেন্ড যে সাজেশন আপনাদের জন্য সেটা হইলো আপনারা কোনো একটা ভালো কোম্পানির থ্রুতে আপনার ভিসাটা রিনিউ করান, অথবা নিজে কোনো ভিসায়, যেমন হাই প্রফেশন ভিসা আছে। আমি যদিও জানি হাই প্রফেশন ভিসায় অনেকে এ পর্যন্ত রিজেক্ট হইছে, তারপরে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে আপনার ভিসাটা এক্সটেন্ড করার জন্য। ওকে? সো এইটা গেল হলো ২য় অপশন। ৩য় যে অপশনটা সেটা হলো আপনি চাইলে দুবাই থেকে কিন্তু ইউরোপে খুব সহজে ওয়ার্ক পারমিটে ট্রান্সফারে আসতে পারবেন। সেটা হইতে পারে পর্তুগাল, সেটা হইতে পারে ইতালি, সেটা হইতে পারে লাতভিয়া, সেটা হইতে পারে মাল্টা। সো আপনি ওই সকল কান্ট্রিগুলো একটু চেষ্টা করেন কোনোভাবে আপনি ওয়ার্ক পারমিট পান কিনা, বা দুবাই থেকে বিভিন্ন এজেন্সি আছে। দেখা যাইতেছে আপনি দুবাইতে যদি একটু আশেপাশে ঘোরাফেরা করেন তাহলে তাদের থ্রুতে আপনি অনেক মানে সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন, বা সিস্টেমে আপনি পেয়ে যাবেন। সো তাদের মাধ্যমে ডিল করে, তাদের মাধ্যমে এগ্রিমেন্ট করে আপনি কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ইউরোপে মুভ করতে পারেন। এক্ষেত্রে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সেটেলমেন্ট, বা আপনি আসলেই অথেন্টিক কোনো কোম্পানিতে যাচ্ছেন নাকি, এই জিনিসগুলা লাগবে। কারণ দুবাইয়ে স্ক্যামারের অভাব নাই। সো এই ধরনের স্ক্যামার যে সকল এজেন্সি আছে ওই সকল এজেন্সিগুলার থেকে দূরে থাকবেন। তথ্য নেবেন, তথ্য নিয়ে যেটার আপনার কাছে অথেন্টিক মনে হবে ওই অথেন্টিক এজেন্সির থ্রুতে আপনি প্রসেসটা করার চেষ্টা করেন। ওকে? সো এইটা গেল হলো ৩ নম্বর। আমি জানি না এটা ৩ নম্বর গেল না ৪ নম্বর। পরের যে বিষয়টা যাই হোক, এত সিরিয়াল গুনে কি হবে, তাই না? পরের যে বিষয়টা সেটা হলো আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হলো আপনার যে দুবাইতে আপনি স্টুডেন্ট ভিসায় গেছেন, আপনার ১ বছর ওইটা লস, এটা মেনে নিতে হবে। কারণ আপনার যদি ক্রেডিট ট্রান্সফার করতে আপনি না পারেন, বা দুবাইয়ে আপনি যদি পড়াশোনা কমপ্লিট না করেন, তাহলে এই যে ১ বছর আপনি পড়াশোনা করছেন এটার কোনো ভ্যালু নাই। আমার ক্ষেত্রে এটা ঘটছে। আমি যখন ভিসা ক্যানসেল করছি আমি তাদের সাথে যখন যোগাযোগ করছি যে, "ভাই, আমি তো ১ বছর পড়াশোনা করলাম তোমাদের ওইখানে। সো আমি আমার সার্টিফিকেটের কি হবে? আমি সার্টিফিকেট পাবো কিনা?" তো তাদের সাইড থেকে কোনো পজিটিভ রেসপন্স ছিল না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলব, আপনারা যেহেতু কষ্ট করে দুবাই গেছেন, আপনারা দুবাই থেকে অন্য কোনো কান্ট্রিতে, সেটা হইতে পারে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের ভালো কোনো দেশে, বিশেষ করে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এ সকল দেশগুলো আপনি যদি স্টুডেন্ট ভিসায় এপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার আবার সেই ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। দেখা যাইতেছে যে আপনি দুবাই আছেন, আপনার আইএলটিএস বা অন্য ডকুমেন্টস না লাগলেও তারপরে অনেকগুলো ইউনিভার্সিটি আপনার কাছ থেকে আইএলটিএস বা ডুয়েলিঙ্গো বা এমওয়াই এই ধরনের সার্টিফিকেট চাইলেও চাইতে পারে। বাট আপনি চেষ্টা করবেন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া স্কিপ করে ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটি গুলাতে অ্যাডমিশন নিতে। কারণ আপনি যদি দুবাই থেকে প্রসেসটা করেন খুব ফাস্ট আপনার প্রসেস হবে। কারণ দুবাইতে প্রত্যেকটা দেশের এম্বাসি আছে। দ্যাটস ওয়াই ওইখান থেকে আপনি যদি স্টুডেন্ট ভিসায় করতে চান তাহলে ভালো একটা পজিটিভ ভাইবস পাবেন। ক্লিয়ার? সো এই ৪ টা জিনিস হলো মেইন বিষয়। এই ৪ টা জিনিস আপনি করতে পারেন। ওকে? দুবাই থেকে এখন। যেহেতু আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে। আর আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইল্লিগাল ভাবে কখনোই কোনো দেশে থাকার চেষ্টা করবেন না। যদি করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। হ্যাঁ, হয়তো আপনি সাময়িকভাবে কিছু টাকা পয়সা কামাইতে পারেন বা কোনো একটা জায়গায় সেটেল হয়ে যেতে পারেন, বাট ওইটা কিন্তু লং টার্ম সাস্টেইন করবে না। কারণ এর আগে আমি যতটুকু দেখছি সৌদি আরবে এই জিনিসটা ঘটছে যে যখন পুলিশ রেড মারতে আসতো বাঙালিরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতো, সেটা ওয়াশরুম, সেটা বেডের নিচে। এই ভিডিওগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণে দেখছি। আর লাস্টের যে বিষয়টা, এটা শুনতে কষ্টকর, শুনতে দুঃখজনক, শুনতে অনেক খারাপ লাগবে। সেটা হলো যদি আপনার এই কয়টা রাস্তার মধ্যে কোনো রাস্তাই ভালো না লাগে, বা আপনি অলরেডি এই ৪ টা রাস্তার মধ্যে কোনো একটা কিছু করে অলরেডি ফেইল হইছেন, তাহলে ভাই আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। কারণ আপনার রিজিক আপাতত দুবাইয়ে নাই, আপাতত আপনার রিজিক আছে বাংলাদেশে। এইজন্য আপনার লাস্ট যেটা অপশন সেটা হলো আপনি বাংলাদেশে ব্যাক করেন। এটা সবচাইতে বেস্ট সলিউশন। যদি আপনি এর আগের ৪ টা প্রসেসের কোনো একটা ব্যর্থ হন বা কোনো একটাই আপনার বেছে নিতে ইচ্ছা না হয়, সেক্ষেত্রে আপনাকে লাস্ট যে অপশনটা বেছে নিতে হবে সেটা হলো আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। কারণ আপনি বাংলাদেশে যদি ব্যাক করেন সেক্ষেত্রে আপনার রাস্তা আরও খুলে যাবে। কারণ বাংলাদেশ থেকে আপনি নতুন করে আবার দাঁড়ানোর সুযোগ পাবেন। কিন্তু ওই দেশগুলাই মানে দুবাইতে আপনি যখন ইল্লিগাল ভাবে থাকবেন, কোনো প্রসেস করবেন না। কারণ আমার অনেক ছোট ভাই আছে দুবাইতে, আমি তাদের সাথে কথা বলি। তারা ভিসা অলরেডি হাই প্রফেশন ভিসা এপ্লাই করছে, ভিসা হয় নাই। তারা অলরেডি বিভিন্ন দেশে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, স্টুডেন্ট ভিসায়, তারা এখন স্টুডেন্ট ভিসায় পায় নাই। সো তারা আসলে দেশে ব্যাক করার চিন্তা করতেছে। বা অলরেডি আমার অনেক বন্ধু-বান্ধব যারা আমাদের সাথে গেছিল, আমার সাথে যে কয়জন গেছে তার মধ্যে একজন শুধু ওইখানে বিজনেস করতেছে। সে একটা পার্টনার বের করছে যার সাথে সে ইনভেস্ট করে ওইখানে তার ভিসাটা
ইনভেস্টর ভিসাতে কনভার্ট করে ওইখানে এসে বিজনেস করতেছে। এছাড়া বাকি যে কয়জন ছিল সবাই বাংলাদেশে ব্যাক করছে। সো বাস্তবতা মেনে নেন, বাস্তবতা মেনে নিয়ে ইল্লিগাল ভাবে ওই দেশে না থেকে বাংলাদেশে ব্যাক করেন। কারণ বাংলাদেশে যদি আসেন আপনি অনেক ধরনের সাপোর্ট পাবেন। সেটা হইতে পারে দেখা যাচ্ছে ফ্যামিলির সাপোর্ট, সেটা হইতে পারে আপনার বন্ধু-বান্ধবের সাপোর্ট, হইতে পারে নিজের মাথাটা ঠান্ডা রেখে চিন্তাভাবনা করার সাপোর্ট এবং দিন শেষে আপনার মানে ওই যে একটা কথা থাকে না যে আমার কাছে টাকা নাই, আমি কিভাবে থাকবো? আমার কাছে ঠিকমতো খাবার খাইতে পারতেছি না। এই জিনিসগুলো থেকে অন্তত আপনি রিলিজ পাবেন। ওকে? সো আমি জানি না কতটুকু জিনিস আপনাদের দিতে পারলাম, কতটুকু সুন্দর করে বুঝাইতে পারলাম। বাট আমি চেষ্টা করছি যে এখন আপাতত যারা দুবাইতে আছে তাদের আসলে কি করা উচিত? ওকে? সো মানে কি বলবো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি দুবাই নিয়ে আর ২ থেকে ৩ টা ভিডিও আপলোড দেব বা ভিডিও করব। তারপর দেখা যাইতেছে যে ইউএসএ নিয়ে কথাবার্তা বলব। কারণ ইউএসএ তে আসছি। ইউএসএ এর প্রসেসটা আমি নিজের হাতে করছি। এমন না আ মানে কাউকে ধরে বাংলাদেশে যে জিনিসটা হয় যে এজেন্সির হাতে আমার ফাইলটা তুলে দিলাম। এজেন্সি আমাকে যা, যা বুঝায় দিলাম সেভাবে শুধু এম্বাসি থেকে ইন্টারভিউ দিলাম। আমার ভিসাটা রিজেক্ট হয়ে গেল। নেভার। আমি নিজের প্রসেস নিজে করছি, নিজে এজেন্সির সাথে কানেক্টেড ছিলাম। তারা ট্রাস্টেড ছিল। তারা আমাকে দিয়ে সব কাজ করাইছে যে, "তুমি তোমার স্পন্সরের সাথে কথা বলো, তুমি তোমার স্পন্সর ইন্টারভিউ দাও, তুমি তোমার হোস্ট কোম্পানির সাথে কথা বলো।" আমি নিজে, নিজে সবকিছু করছি। জাস্ট আমি WhatsApp এবং ইমেইল ইউজ করে। তো রাস্তাঘাটে অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি এবং ইউএসএ তে আছি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি সামনের ভিডিওগুলো অনেক ভালো হবে। ওই ভিডিওগুলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যেহেতু চ্যানেলে অ্যাক্টিভ হয়েছি, অনেক সুন্দর, সুন্দর কনটেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো এবং অনেক কিছু মাথার মধ্যে আছে ওই জিনিসগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে as soon as possible ভিজিবল করব। সো নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও ভালো থাকবেন। টাটা।